ধন্যবাদ ইমদাদ ভাইকে। আমাদের অনেক জটিলতা হয়েছিল নেটওয়ার্কের কারণে। যা হোক, পূর্বে যে আলোচনায় ছিলাম আমরা, সেই আলোচনায় ফিরে আসি। আমাদের গোলযোগের জন্য আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আহ, আমি আপনার কাছে ইকবাল ভাই হিসাব যেটা আলোচনা করছিলাম, যে ডি2কে অ্যাসোসিয়েট নিয়ে আপনি যে প্রতারিত, ডি2কে অ্যাসোসিয়েটে যে আপনাকে কিভাবে নিয়ে গেল এবং কিভাবে আপনি প্রতারিত হলেন, যদি ডিস্ট্রিবিউটর ডেস্টিনি তথ্য লিমিটেড জানতো, বা যারা ডি2কে নিয়ে লাফালাফি ঝাপাঝাপি করতেছে তারা যদি জানতো, তাহলে কিভাবে ফিরে আসার সুযোগ আছে, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু কথা বলতেন। জি, ধন্যবাদ। আসলে বিচ্ছিন্ন হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি। তা আমরা যে জায়গাটার মধ্যে ছিলাম, এই যে রফিকুল আমিনের এই যে প্রতারণার পাত, সেই পাতগুলা একে একে মানে একটার পর একটা কিন্তু সে প্রতারণার পাত পাততেছে। আজকে আপনি ফলো করবেন, এই যে এখন বর্তমানে উনি জেলের থেকে বাইর হয়ে এসে উনি আম আনারসের রাজনীতি শুরু করলেন। আম আনারস দিয়ে শুরু করলেন। কি করলেন? লোক কিন্তু ওরাই, এই যে দীর্ঘদিন তারা যাদেরকে দিয়ে এসে কোষের কালেকশন করছে, বিভিন্নভাবে অর্থ কালেকশন করে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন পোস্ট পদবি দিয়েছে, সংগঠনে বিভিন্ন পোস্ট পদবি দিয়েছে, আবার তাদেরকে দিয়ে এসে এখন আবার আমানারসের জিকির উঠাচ্ছে। এখন আমানারসের জিকির উঠায় যখন দেখলো যে উনি ওই জায়গাতেও তেমন একটা ইতিবাচক কোনো ফলাফল পাচ্ছেন না, এখন ওনাকে এখন এই ডেস্টিনির এমডি হতে হবে। তথাপি এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হচ্ছে যে বিভিন্ন ধরনের উনি করাপশন, উনি এমন ভাবে মিডিয়ার মধ্যে আসেন, এমন ভাবে কথা বলেন, লাগে যেমন উনি মনে হয় যে উনি অত্যন্ত বড় মাপের একজন খোয়াজ খিজির। ওনার মতো পীর সাহেব এই পৃথিবীতে আর নাই। উনি অত্যন্ত হ্যাঁ, দোয়া অত্যন্ত তুলসী পাতা, যে দ্বিতীয় আর এক পিস এক কপি কিন্তু পাওয়া যাবে না। কিন্তু একটা জিনিস আপনি ফলো করে দেখেন, তথা সাধারণ ডিস্ট্রিবিউটর যারা আছে, আপনারা যারা এখানের মধ্যে কাজ করেছেন, এখানে ওনার সাথে এখনো লেগে আছেন, আপনারা একটা বার আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন। উনি পুরো বাংলাদেশের, এই যে পুরো বাংলাদেশের প্রত্যেকটা থানার মধ্যে থানা কমিটি করলো, জেলা কমিটি করলো, এরপরে হচ্ছে যে ইউনিয়ন কমিটি করলো, ওয়ার্ড কমিটি করলো। এই ওয়ার্ড কমিটির মধ্যে উনি টিম মিটিং চালু করে, টিম মিটিং এর মাধ্যমে যার যা কিছু আছে সর্বশেষ, এমনও আছে কেউ থেকে 500, 1000, 2000, 5000, 10,000 এরকম করে পার সপ্তাহে সপ্তাহে কালেক্ট করছেন সংগঠনের মাধ্যমে। এই যে কালেক্ট করে আপনাদেরকে পঙ্গু করছেন, আসলে আপনাদেরকে দিছেটা কি? আপনারা কি পাইছেন? উনি তো প্রতি, এই যে যখন জামিন বাণিজ্য ছিল, ওনার কথাটা হলো এরকম, সর্বোচ্চ 3 মাস, এই 2 মাসের মধ্যে আমি বাইরে আসতেছি, এই আগামী রায়ের মধ্যেই দেখবেন যে আমি আপনাদের মধ্যে হাজির, আর আপনাদেরকে আমি যা কমিটমেন্ট করেছি আমি তাই দিয়ে দেব, তাই আমি দেব। তো যাই হোক, আমি এই কথা প্রসঙ্গে আরেকটা কথা উল্লেখ করতে চাচ্ছি। গতকালকের যেই পিএইচডি মিটিং, হ্যাঁ, পিএইচডি মিটিং না, আমি আপনার এটা কিভাবে আপনি পিএইচডি মিটিং বলবেন? এটা এটা হচ্ছে আম জনগণ মিটিং না, এটা আম জনগণ, তথাপি নাম হচ্ছে যে পিএইচডি ডায়মন্ডদেরকে নাম ইউজ করে শুধু দেখানো হচ্ছে। আসলে এটা হচ্ছে যে বাটপাড়ির আরেকটা পন্থা, বাটপাড়ির আরেকটা পন্থা। সেই পন্থাটা কেমন? এখন আবার ওনারা পিএইচডি কমিটি গঠন করতেছেন, সেন্ট্রাল পিএইচডি কমিটি। আগেরই তো সেন্ট্রাল পিএইচডি কমিটি আছে, ওনারা আবার নতুন করে পিএইচডি কমিটি করতেছে। কারা এরা? কারা? ওই যে ওই লোকগুলাকেই তারা আবার এখন পোস্ট পদবি দিয়ে তাদেরকে আবার দেখা গেছে যে তাদের থেকে আবার চাঁদা তুলতেছেন, আবার আমি আমি আবার বলতে চাচ্ছি এই কথা প্রসঙ্গে, মিস্টার আলহাজ মোহাম্মদ হোসেন সাহেব, আপনি যে কথাটা বললেন যে আপনাকে এখান থেকে নিয়ে আসার জন্য, আপনাকে অব্যাহতি দেওয়ার জন্য, নইলে আপনি আগামী 1 সপ্তাহ পরে আর আপনাকে আমরা পাবো না, আপনি আর মিটিং করতে পারবেন না, মিছিল করতে পারবেন না, কেন? রফিকুল আমিন যে 1000 কোটি টাকা কালেকশন করেছে আপনাকে, উনি কিন্তু ঠিকই উনি সেভ হয়েছে, আপনাকে কেন উনি সেভ করলো না? আপনি কেন এখনো পাবলিকের কাছে এই তোলা তুলতেছেন? আপনি কেন এখনো আবার মিটিং এর মাধ্যমে সবার থেকে আবার চাঁদা তুলতেছেন?
কেন কালেকশন করতেছেন? যে 1000 কোটি টাকা রফিকুল আমিনের কাছে আছে, যে 1000 কোটি টাকা দিয়ে রফিকুল আমিন এতগুলো বাণিজ্য করছে, এতগুলো মানুষের সাথে ঘূর্ণি খেলে, উনি যে এই যে হাসপাতালে বছরকে বছর উনি হাসপাতাল অত্যন্ত ভালো একটা লাইফ কাটিয়েছে, উনি যে ওইখানে বসে ডিটুকে অ্যাসোসিয়েটের মাধ্যমে এই যে 3 কোটি 4 কোটি টাকা উনি দেখা গেছে হাতিয়ে নিয়েছে, তথা আমার নিজের প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান, আমার স্বর্ণতরী এন্টারপ্রাইজের মাধ্যমে উনি 1.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এবং উনি এমন আমি ভাবে আমি ইকবাল ভাই, কথার প্রসঙ্গে আরেকটি কথা বলি আপনাকে। আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু ওই আলিস সেন্টারে এসে বলেছিল যে দীর্ঘ 12 বছর জেলখানাতে থাকা অবস্থায় 2 থেকে 3 লাখেজ স্লিপ ফেলে দিচ্ছে। স্লিপে আনুমানিক মূল্য হবে 6 থেকে 7 হাজার কোটি টাকা। আপনি এই বিষয়ে কি জানেন? এবং ডেস্টিনি তথ্য লিমিটেড যে এখন নয়া ছক চেয়ারম্যান সাহেবের মাধ্যমে টাকা তুলছে এবং পিএইচডি ফোরামের নামে যে 5,000 টাকা করে তুলছে, কিভাবে এটা প্রতারিত হবে? যারা দিবে তারা প্রতারিত কিভাবে হবে, একটু যদি বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। আসলে হোসেন স্যার এই ধরনের কথা যদি বলে থাকে আলিসে, এসে আসলে সত্য কথাই বলেছে, বাস্তব কথা বলেছে। এবং উনি অসংখ্য স্লিপ ওইখানে ইউজ করেছে, অসংখ্য মানুষকে উনি শুধুমাত্র যারা ওনাকে বিশ্বাস করেছে, আস্থা অর্জন করেছে, এবং কি ওনাকে আমরা মন থেকে ভালোবেসেছে, অনেকে দেখা গেছে ওনার থেকে স্লিপও আমরা সংগ্রহ করি নাই, কালেক্ট করি নাই। এমনও বহু নজির আছে, এখনো এমন অনেক তথ্য আছে। আমি আপনাকে বলি, এখন আমিও এখন পর্যন্ত স্লিপ পাইনি। যে টাকাটা আমি দিয়েছি রফিকুল আমিনের হাতে, উনি রাজকীয় লাইফ লিড করছিল, ওখানে আঙ্গুর খাচ্ছিল, বেদানা খাচ্ছিল, এখানে আমি দেখছি, কিন্তু আমি এখন পর্যন্ত স্লিপ পাইনি। আমাদের যারা ছিল আমার সাথে, কয়েকজন পিএইচডি ছিল, এক্সিকিউটিভ ছিল, ওনারা এখন পর্যন্ত স্লিপ পায়নি। বলেন আপনি। জি, ধন্যবাদ ধন্যবাদ। শুধু আপনি না, আমি আমি সাংগঠনিকভাবে কাজ করে, আমি শুধুমাত্র একটা জেলাতে না, আমি 5 থেকে 6টা জেলাতে সাংগঠনিকভাবে কাজ করেছি। সেই কাজগুলা করার সুবাদে অনেককে রফিকুল আমিনের সান্নিধ্যে নিয়ে এসেছি, এবং কি অনেকেই তার সাথে কথা বলেছে। আমার মাধ্যমে আমি অনেকগুলার মানি রিসিট পেয়েছি, অনেকগুলা স্লিপ পেয়েছি, অনেকগুলার আমি স্লিপ নিই নাই। এমনভাবে আমাদেরকে উনি নক দিয়েছে, কল দিয়েছে যে এই মুহূর্তে আমার টাকার প্রয়োজন, কাকে দিতে হবে, অমুককে দিয়ে দেন, অমুকের কাছে দেন, অমুকের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এরকম একটা না, অনেকগুলো নজির আছে, অনেকগুলো প্রমাণ আছে। কিন্তু কথার মধ্যে আসতেছি এই জায়গার মধ্যে যে আলহাজ মোহাম্মদ হোসেন সাহেব, আপনিও তো ওনার সাথে ছিলেন, এবং কি আমি ওনাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। আলহাজ মোহাম্মদ হোসেন সাহেব, যে আপনি যখন আমাদেরকে বীজের প্রজেক্টের মধ্যে রফিকুল আমিন উদ্বুদ্ধ করে, এবং কি আমাদেরকে বীজের প্রজেক্টের মধ্যে উনি নামিয়ে দেয়, তখন আপনার কাছে যখন এই খবরটা যায়, আপনি কিন্তু তখন বলেছিলেন, ইকবাল, আমি ধান নিয়ে কাজ করেছি, ডেস্টিনি চালু অবস্থায় ধানের প্রজেক্ট নিয়ে কাজ করেছি, এখন এই মুহূর্তে এই কাজ করা যাবে না, তোমরা এখানে বিপদগ্রস্ত হবা, ক্ষতিগ্রস্ত হবা, রফিকুল আমিন এইগুলা তোমাদেরকে শুধু আইওয়াশ করে নামাচ্ছে, তোমরা এইসব কাজে যেও না, তোমরা ধ্বংস হয়ে যাবা। আপনি মোহাম্মদ হোসেন সাহেব, আপনি আমাকে এই কথা সরাসরি বলেছিলেন। এবং আমি যখন রফিকুল আমিনকে বলেছিলাম যে স্যার, আপনি বলতেছেন ধানের প্রজেক্ট করার জন্য, এবং কি বীজের প্রজেক্ট, আপনি আমাদেরকে বীজের এত টাকা দেবেন, কেজি প্রতি 1,000 টাকা করে আপনি আমাদেরকে কেজিতে দেবেন, এটা কি করে সম্ভব? এবং হোসেন সাহেব বলতেছে এটাতে আমরা ক্ষতিগ্রস্ত হব। ডেস্টিনি যখন রানিং ছিল তখন তো উনি ধানের প্রজেক্ট করেছিলেন, তিনি তো এই প্রজেক্ট নিয়ে কাজ করেছিলেন। তখন রফিকুল আমিন বলল, এই হোসাইন হচ্ছে যে একজন নারীখোর, এবং কি সে টাকা ছাড়া আর কিছু বোঝে না, এবং কি সে একটা নারীবাজ। আপনি আমার এই কথাটাকে আপনি কোট করেন, এবং কি আপনি যদি প্রমাণ করতে চান আমি প্রমাণ করে দেব, রফিকুল আমিন এই কথাটা আমাকে স্বয়ং বলেছে, এবং এরকম একজনকে না, অনেককেই বলেছে রফিকুল মোহাম্মদ হোসাইন হচ্ছে যে মাগিবাজ। এটা সোশ্যাল মিডিয়াতে এসেছে, ইউনুসও ওই বিবৃতি দিয়েছে এবং লিখার মাধ্যমে আমাদের কাছে ডকুমেন্টস আছে, এটা আপনিও জানেন, আমিও জানি। এবং আরো কিছু আপনাকে তথ্য দিই, যখন জেলখানাতে গেল, তারপর আমি একজন পিএইচডির সাথে ওনার একটা কাগজ আনতে, যে আমাদের এমডি স্যারের কি আরো কিছু পেয়েছি, আপনাকে এটুকু বললাম না, আমাদের মান সম্মান ইজ্জত আছে, এই জন্য বললাম না। ওনার তো মান সম্মান ইজ্জত নাই,
যেমন দেখেন একটা মান সম্মান ইজ্জত যদি থাকতো, আজকে দেখেন এই চেয়ারম্যান সাহেব ওনার ওখানে চলে গেল। ওনার কিন্তু আমরা দেখেছি আমাদের যারা বাইরে ডাইরেক্টর গুলো আছে, গোফরন স্যার, মেজবাহুদ্দিন স্বপন এবং 3-4 জন ডাইরেক্টর আছে, ওনাদের কথোপকথনে শুনেছি আমরা যে উনি কত টাকা এই ধানের ক্ষেত থেকে নষ্ট করেছে, আগে বাধা দিয়েছিল। এই বাধা দেওয়ার কারণে ওনারাকে বিতরিত করার জন্য তারেক সিদ্দিকীকে ইনভলভ করেছে, এখন ইনভলভ করেছে। কিন্তু আপনাকে যে ধানের প্রজেক্ট থেকে আপনি 20,000 না কত টাকা নিয়ে গেছেন, এটা বারবার রফিকুল আমিন সোশ্যাল মিডিয়াতে বলতেছে। ওনাদের কথা বলছে কেন মানুষের কাছে দায় চাপিয়ে দিচ্ছে। যেমন আমি আপনাকে বলি, এই যে পিএইচডি ফোরামের আক্কাসকে দায়িত্ব দিল আহ্বায়ক হিসেবে, এরও কিছুদিন পরে আপনাকে বলবে যে এত লাখ টাকা নিয়ে উধাও হয়েছে কি না, এরকম আপনি কি আশঙ্কা করছেন? এটা তো এটা তো আশঙ্কা না, এটা তো হচ্ছে যে বাস্তব প্রতিফলন। কারণ রফিকুল আমিন সময়ের মধ্যে উনি কোপ দেবেন। উনি যাকে উনি যখন কোনো একটা পোস্ট দেবেন, পদবি দেবেন, আপনি ধরে রাখেন আজ নয়তো কাল, হয়তো 1 বছর নয়তো 2 বছর পরে তাকে আবার উনি উলঙ্গ করে ছাড়বেন। কারণ রফিকুল আমিন এ হচ্ছে যে মহা একটা আতঙ্কের নাম। রফিকুল আমিন হচ্ছে যে মহা একটা বাটপারের নাম। মহা বাটপারের সাথে এখন যারা আছে, এইসব লোকেরা, যেমন কিছু লোক আছে আপনার হাতে গোনা কিছু লোক আছে, এরা হচ্ছে যে তাদের পাঁচাটা রফিকুল আমিনের পাঁচাটা দালাল। এই দালালগুলার কারণে সাধারণ যারা ডিস্ট্রিবিউটর আছে তারা কিন্তু আজকে ভুক্তভোগী, এবং সাধারণ ডিস্ট্রিবিউটররা না জেনে আজকে আমাদেরকে বিভিন্ন পোস্টে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে গালমন্দ করতেছে। অচিরেই ইনশাল্লাহ তাদের সেই ভুল কেটে যাবে, এবং কি তারা ভুল বুঝতে পারবে যখন তারা রফিকুল আমিনের খপ্পরে এসেছে এবং কি খপ্পরে পড়বে। যখন সর্বশান্ত হবে তখন বলবে হাই কি করলাম। এটাই বাস্তবতা, এবং কি আসতেছে এই বিষয়টা। তা আমি আলহাজ মোহাম্মদ হোসেন সাহেবকে বলবো যে আপনি পরবর্তী জুম মিটিং এ বলছেন যে আমি ইকবাল যে কথাটা বলছি এই কথাটা ওদো সঠিক না, ওদো এটা মিথ্যে কথা। আপনি কিভাবে ওইখান থেকে জাস্টিফাই করলেন আমার কথাটা সত্য কি মিথ্যা? আপনি প্রয়োজনে আমার সাথে লাইভে আসেন, আমি আপনাকে ধরাই দিই কিভাবে রফিকুল আমিন আপনার বিরুদ্ধে এইসব কথা বলেছে, কোন জায়গায় বলেছে। আপনারা যখন কোর্টে যেতেন, আপনারা তো একজন আরেকজনকে গোয়া পিস করে বসতেন, সামনে বসতেন না। এখন এত রফিকুল আমিন আপনার খায়ের খা কেন হয়ে গেল? আপনার কি একটা জিনিস মাথায় আসে না? রফিকুল আমিন এত কোটি টাকার বাণিজ্য করার পরেও রফিকুল আমিন নিজেকে নিজে সেভ করে, কিন্তু আপনাকে কেন সেভ করে না? এখন আবার পিএইচডি কমিটির নামের উপরে একটা কমিটি করে আবার আপনার জন্য কেন তোলা তুলতেছে? কেন রফিকুল আমিন কি সেই টাকা দিতে পারতেছে না? রফিকুল আমিন তো বিভিন্ন মিডিয়ায় বলতেছে যে উনি যখন বাইর হয় তখন কমের পক্ষে এই শুধু আল্লাহর হস্তে বিলি করার জন্য 20-30 হাজার টাকা নিয়ে বাইর হয়ে যায়। ওনার পকেটে সব সময় এরকম থাকে। তাহলে উনি যখন জেল থেকে বাইর হয়েছে, উনি কিন্তু দেখা গেছে 2 কোটি টাকা দামের গাড়িতে উনি কিন্তু ইউজ করতেছে। তাহলে আপনার মতো হোসাইনকে কেন উনি এখনো পৌঁছাচ্ছেন? আপনি কেন ইমদাদ ওই ভাই, জায়গায় এখনো পৌঁছতেছেন? ইমদাদ ভাই আর একটু বলি কেন এখনো ওনার জন্য। ধরা হচ্ছে? জি বলেন। ইমদাদ ভাই, ওনার জন্য যে এক্সিকিউটিভ না পিএইচডি রাকে বলছে যে পিএইচডি প্রোগ্রামে 1 সপ্তাহের মধ্যে যদি উনি টাকা না দেয় তাহলে কিন্তু উনি আর লাইফে এসে মানে জুমে আসবে না এবং আলোচনায় করবে না। দেখেন আমাদের ডেস্টিনি পিএইচডি রাকে কিভাবে ফাঁসাচ্ছে, টাকা তুলবে। আকাশ পিএইচডি বা যারা আহ্বায়ক আছে তারা টাকা তুলবে, তারা টাকা তুলে তখন কি করবে, ওনারা নিয়ে যাবে, ওনাদের মন মতন খরচ করবে, দেওয়ার পর কি হবে, আকাশ পিএইচডি কি করছে, আত্মসাৎ করছে, যেমন আপনার ক্ষেত্রে ঘটেছিল। না, আমার ক্ষেত্রে এরকম কোনো তথ্য দিতে পারবে না যে ফিল্ড পর্যায়ে আমি 1 টাকা তুলে আমি কোনো একটা কমিশনের 1 টাকা রফিকুল আমিন থেকে কমিশন নিয়েছি। আমি এরকম ধরনের কোনো কাজ করি নাই। রফিকুল আমিন আমাকে শুধুমাত্র একটা জায়গায় এখন যেটা বলতেছে সেটা হচ্ছে স্বর্ণতরী এন্টারপ্রাইজের মাধ্যমে D2K অ্যাসোসিয়েটের মধ্যে আমরা ভালো এবং কি খাঁটি ব্র্যান্ডের 2 জাতের আমরা চাউল দিয়েছিলাম। সেই চাউলের যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের মধ্যে আমাদের যে ইনভেস্ট ছিল সেই ইনভেস্টের টাকাটা রফিকুল আমিন আমাদের আত্মসাৎ করে খেয়ে ফেলেছে। সেই টাকাটা আমাদেরকে না দেওয়ার কারণে আমরা যখন বলেছিলাম যে আমাদের কাছে যে ডিড আছে সেই ডিডের আলোকে আমরা আইনি আশ্রয় নিতে বাধ্য হব, তখন রফিকুল আমিন
এই পুরা জাতির সামনে সে যা বলে, সে তো কোরআনের আয়াতের মতো কথা বলে, সবার কাছে মনে হচ্ছে যে সে যাহা বলিতেছে সেটাই অত্যন্ত মানে তবে সত্য, এর বাইরে আর কোনো মিথ্যা হতে পারে না। কারণ আমি রফিকুল আমিন আপনাকে এতটুকু বলি যে উনি যে কথাগুলো মানে কথোপকথন বলে, আমি আমি কথা শুনি, কিন্তু পৃথিবীর ইতিহাসে যদি কোনো পুরস্কার দেওয়া হতো যে বিশ্ব বাটপার বা বিশ্ব মিথ্যুক হিসাবে, তাহলে আমার মনে হচ্ছে যে উনি নোবেল পুরস্কার পাত। আপনার কি মনে হয়? না, উনি তো নোবেল পুরস্কার পাওয়ার অধিকার রাখে, কারণ ডেস্টিনিতে যখন উনি বিভিন্ন প্রোগ্রাম এবং কি ডেস্টিনির যে জয় যাত্রা ছিল, জয়গান ছিল, সেই জয়গানে আমরা মোটিভেটেড হয়ে, আমরা বিভিন্নভাবে প্রলুব্ধ হয়ে আমরাই বলেছিলাম যে পুরা ওয়ার্ল্ডের মধ্যে উনিও মানে অর্থনীতিতে একজন নোবেল পুরস্কার পাওয়ার অধিকার রাখে। আসলে উনি অর্থনীতিতে পুরস্কার পাওয়ার অধিকার রাখে না, উনি মহাবাটপাড়িতে ওই পুরস্কার পাওয়ার অধিকার রাখে। মিথ্যা কথাতে মিথ্যা এবং কি বাটপাড়িতে এবং কি জি সিটারিতে, জি। এই এগুলোর মধ্যে। তো আমি আপনাকে আরেকটু প্রশ্ন করতে চাই যে যে এই যে 5,000 টাকা করে কমিশন বা চাঁদা তুলতেছে পিএইচডি ফর্মের নামে, এটা কি কতটুকু সম্ভাব্য টিকে থাকবে? কারণ বিগত সময় দেখলাম যে এখন পর্যন্ত যতগুলা সংগঠন বা কিছু করেছে, এখন পর্যন্ত কোনো আলোর মুখ দেখেনি। আপনি এ বিষয়টা কিভাবে দেখছেন? ওনার তো 2 দিন পর পরেই চেঞ্জ হয়, ওনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, কারণ উনি আজকে যাহা দেখেছেন স্বপনে, তাই উনি কিন্তু ফিল্ড পর্যায়ে কালেকশন করে উনি কিন্তু হাতিয়ে নিয়েছেন। আবার কালকের জন্য তথাপি আগামী কালকের জন্য ওনার কিন্তু নতুন আবার আরেকটা পন্থা কিন্তু তৈরি হয়ে যায়। উনি আবার ভাবতে লাগেন, উনি আবার চিন্তা করতে লাগেন, ঘুমের ঘরে আবার নতুন করে স্বপ্ন দেখেন। ওই স্বপ্নটাকে আবার কখন উনি ইউজ করবেন, প্রয়োগ করবেন, সেই অপেক্ষায় থাকে। কারণ ওই স্বপ্নটা ইউজ করলেই পুরাতন যেই বাটপারিটা করেছে সেটা তো টাকা পড়ে যাবে। আর উনি এরকম করেই কিন্তু করেছেন। যেমন আপনি দেখেন, সাবেক গভর্নমেন্ট, স্বৈরাচারের গভর্নমেন্ট, এই হাসিনা কিন্তু নতুন নতুন কিছু কারিশমা দেখাতেন। আমরা দেখতাম উনি যখন নতুন কিছু করবেন, উনি কিন্তু হঠাৎ করে নতুন আরেকটা ড্রামা তৈরি করে দিতেন, কারণ মানুষের আইওয়াশ করার জন্য, উনি দৃষ্টিভঙ্গিটাকে ওই দিকে নিয়ে যাওয়ার জন্য। আর পিছনে কিন্তু উনি ঘটনা কিন্তু আরেকটা ঘটাই দিতেন। তেমনি এই রফিকুল আমিন, এই বাটপার রফিকুল আমিন, এই সিটার রফিকুল আমিন, ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ছত্রছায়ায়, ফ্যাসিস্ট গভর্নমেন্টের কে নিয়েই কিন্তু এই প্ল্যানটা তৈরি করা। কারণ উনি শেখ হাসিনার যদি কোনো উপদেষ্টার এই ধরনের ওনাকে নির্দেশনা দিয়ে থাকেন, এই পরিকল্পনাগুলো দিয়ে থাকেন, আমার ধারণা রফিকুল আমিনও জেল থেকে শেখ হাসিনাকে এই ধরনের পরামর্শ দিয়ে থাকতে পারে। কারণ ওনার চতুর সাইটে, ওনার উনি যতদিন জেলে ছিলেন ততদিন পর্যন্ত উনি হাসপাতালে বসে বসে উনি যতগুলা নাটক তৈরি করেছেন, যতগুলা ফিল্ম তৈরি করেছিলেন, সবগুলা ফিল্মের সাথে গভর্নমেন্টের তথা তৎকালীন গভর্নমেন্টের রুই বোয়াল কাতলগুলা কিন্তু জড়িত ছিল। এবং কি ওইখান থেকে বসেই কিন্তু সে এই হাজার হাজার কোটি টাকা উনি আত্মসাৎ লোপাট করেছেন, এবং কি আওয়ামী লীগ গভর্নমেন্টের সাবেক রুই কাতল বোয়ালদেরকে উনি বাগবাটোয়ারা দিয়েছেন। জি, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি বা শুনেছি আমাদের আমাদের যে মানে কি বলে, আমাদের ডাইরেক্টর গুলো ছিল, গোপাল স্যার এবং স্বপন স্যার, ওনাকে কণ্ঠাসা করার জন্য বা কোম্পানি থেকে ছিটকে ফেলার জন্য অনেক কিছু প্রতারণার আশ্রয় নিয়েছে। তখন ওনাদের মধ্যে ছিল রফিকুল আমিন, বলেছিল যে সাবেক এমডি বলেছে যে 12 একদিন আগে হলো তোমরা মুখ খুলতে পাবা না। তাহলে ওনার একটা পরিকল্পনাই ছিল যে এখান থেকে তারেক সিদ্দিককে দিয়ে প্রতারণা করে ওনারাকে কণ্ঠাসা করে বিতরিত করবে, এবং ডেস্টিনিকে যে ধূলিসাৎ করার যে প্রয়াস ছিল, এখনো আমরা উপলব্ধি করতেছি। যেমন স্বাক্ষর জালিয়াতি করার পরে আমাদের আমাদের জাকির হোসেন কিশোর আমি কথোপকথন শুনেছি, এবং আমাদের দাদার কথোপকথন শুনেছি, ডাইরেক্টরদের কথা, যে ওনারা কথা বলেছে যে
আমরা সাক্ষাৎ জালিয়াতি করিনি। এবং অনেক আগেকার 16 সালের কথা নিয়ে আসছে এই বোর্ড চেয়ারম্যানের মানে বোর্ড চেয়ারম্যানকে দায়ী করার জন্য। 16 সালের যে কথাগুলো গাছ কেটে বিক্রি করেছে সে, সেই কথাগুলোও কিন্তু এই কৃষ্ণ সাহকে দিয়ে এবং ওই দাদাকে দিয়ে বলার চেষ্টা করতেছে। এবং এই যে স্বাক্ষর জালিয়াতির বিষয় নিয়ে আপনি কিভাবে দেখতেছেন যে এই স্বাক্ষর জালিয়াতি তো উনি নিজেই করছে, উনি তো সকল শেয়ার হোল্ডারের সিগনেচার নকল করতে পারে, কারণ জেলখানাতে বসে যে স্বাক্ষর জালিয়াতি করেছে এটা বুরহান ভাইয়ের লাইভে দেখেছি। ধন্যবাদ এবং আপনাকে, জি জি আপনাকে ধন্যবাদ। আমি শুধু একটা বিষয় বলি, ডেস্টিনি D2K অ্যাসোসিয়েট যখন উনি গঠন করে তখন ওনাকে আমি বলেছিলাম, স্যার তাহলে ডেস্টিনির কি হবে? বলে যে ডেস্টিনির কথা ভুলে যান। ডেস্টিনি আমাকে বলেছে, জি জি আমাকে বলেছে, আমি নিজের কানে নিজে শুনেছি। জি জি বলেন। ওদো ডেস্টিনি চালু হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, আর কোনো সাজ নাই। তবে আমরা আমাদেরকে যেই জন্য এই ডেস্টিনি করতে দেয়নি, আমাদেরকে মামলা দিয়েছে, আমাদেরকে জেলে ঢুকিয়েছে, আমরা কিন্তু তাদের এই নাকের ডগার উপর দিয়েই কিন্তু আমরা MLM করে যাব, এবং কি এমন ভাবে করব কিন্তু তাদের সকল আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা ভিন্ন দ্বারাই আমরা বাস্তবায়ন করব। এবং সেই বাস্তবায়ন করার জন্য উনি তখন D2K অ্যাসোসিয়েট গঠন করে, এবং কি এই D2K অ্যাসোসিয়েটের কিন্তু কিছু নথি আমার কাছে আছে। ধন্যবাদ ভাই, এই নথিগুলা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিবেন, আচ্ছা, এই স্ক্যান করে দিয়ে দিবেন। জি, এই নথিগুলা দিয়ে উনি কিন্তু তখন এই D2K অ্যাসোসিয়েট গঠন করে। আর এই অ্যাসোসিয়েট গঠন করার পরে এখন তো বাস্তবতা এখন এই পর্যায়ে এসে আরো ক্লিয়ার হয়ে গেলেন, আরো ক্লিয়ার হয়ে গেলেন। তাহলে উনি আসলে এই যে আপনি সিনিয়র ডায়মন্ড, সিনিয়র যারা PhD আছে এবং কি যারা ওনার সাথে ওতপ্রোতভাবে মিশেছে, বসেছে, জেনেছে, বুঝেছে, উনি কিন্তু পাবলিক থেকে শুধু নিতে জানে, দিতে জানে না। এবং নেওয়ার জন্য উনি যদি এই যে শেখ হাসিনার মতো পুরা বাংলাদেশকেও যদি বেচে উনি যদি নিঃশেষ করে দিয়ে উনি নিয়ে যেতে পারে, উনি কিন্তু এটাতে এক বিন্দু দ্বিধা করবে না, এক বিন্দু দ্বিধা করবে না। আজকে যারা ওনার সাথে লেগে আছে, আজকে যারা ওনাকে এখনো বলতেছে গুরু, গতকালকের প্রোগ্রামের মধ্যে ওনার জুম মিটিং এর ওনার ওই সাজানো জুম মিটিং এর মধ্যে KM শফিউল্লাহ ডায়মন্ড অনেক সুন্দরভাবে অনেক কথা বলেছেন, অনেক কথা উনি উপস্থাপন করেছেন। তো আপনি শুধু ওই সময়কার, আমি KM শফিউল্লাহ সাহেবকে বলবো যে আপনি ওই মুহূর্তেকার কথা বলে এখনো রফিকুল আমিনের এই 12 বছরের কথা ঘটনাগুলোকে আপনি দাফা চাপা দেওয়ার চেষ্টা করতেছেন। আপনি একটু রিয়েলাইজেশন করেন, আপনি একটু অনুধাবন করেন, এই 12টা বছর উনি যে সাধারণ ডিস্ট্রিবিউটরদেরকে শুষে ওনার পুরো ফ্যামিলিটাকে, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ফ্যামিলিটাকে নিঃশেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, উনি কি ইচ্ছে করলে বাইর হইতে পারতেন না? উনি কেন জেল থেকে বাইর হলেন না? উনি বলেছেন, উনি হোসেন সাহেবকে বলেছেন আমরা সকল কিছু মিট করে সবকিছু নিড অ্যান্ড ক্লিয়ার করে তারপরে আমরা বাইর হব, এর আগে আমরা বাইর হব না। কারণ যখন আশরাফুল আমিন সহকারে ওনাকে জামিনে বাইর করার জন্য আবেদন করেছিল তখন উনি কিন্তু ওই আবেদনের বিরোধিতা করেছিল, আপনারা অনেকেই জানেন। আমরা সবাই ওটা সোশ্যাল মিডিয়াতে ওই যে রাইটটা যেটা মানে জেলখানা থেকে মুক্ত হবে ওই রাইটটা যখন যায় তো উনি সই করতে মানে সই করেননি, উনি ফেরত দিছে, এটাও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। জি জি, তাহলে অনেক কিছুই অবগত আছেন। KM শফিউল্লাহ সাহেব, উনি যখন গ্রেপ্তার হয়, আপনি যখন ওনার গাড়িতে উঠেছেন, আপনাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমরা রমনাতে আমরা যখন প্রোগ্রাম করেছিলাম, শুধুমাত্র আপনারা সহকারে সবাই প্রোগ্রাম অর্গানাইজেশন করেছিলেন, আমরাও সেই প্রোগ্রামের মধ্যে ছিলাম। আর উনি কিন্তু জেলে বসে বসে এই তামাশাটা দেখেছিলেন। যদি ওনার বিবেকে বাধ্য, ওনার অন্তরে যদি সেরকম প্রেম প্রীতি থাকতো, আমাদের যদি ওনার ভালোবাসা থাকতো, তাহলে উনি ওই 12 বছর ওইখানে বসে এত সিটারি করতে পারতো না, এত সিটারি করতো না।
এই তাহলে 45 লক্ষ, আপ ভাই ইমন ভাই আমি বলি, এই 45 লক্ষ গ্রাহকের কাছে ওনার টাকাই চেয়েছে, কিন্তু দয়া ময়া ভালোবাসা শ্রদ্ধাবোধ আস্থাবোধ কিছুই নাই, কিন্তু শুধু উনি টাকা চেয়েছে, তাছাড়া আর কিছুই চাই না। ওনাকে এখন পর্যন্ত যারা ওনাকে টাকা দিয়ে যাচ্ছেন এরা বোকা স্বর্গে বাস করছেন। আপনি কিভাবে দেখছেন? এর মধ্যে আমি আপনার সাথে আরেকটু অ্যাড করলাম এরকম, উনি আমাদের একটা সংগঠন ছিল, আমি যে সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম সেই সংগঠনের নাম হলো সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়াটাকে ভেঙেই কিন্তু অন্য অন্য সংগঠন তৈরি করা। আচ্ছা, আমি সেই ছিলাম প্রথমে, আমি বলি আমি যখন ডেস্টিনি ক্রান্তিকাল তখন আমি ডায়মন্ড গো ডায়মন্ডে ছিলাম। তারপর বিল ডেস্টিনিতে অসীম ভাই ছিল, আমি কিন্তু বিল ডেস্টিনিতে ছিলাম। হোক আমরা কাজ করেছিলাম, তাকে ছুটানোর জন্য সংগ্রাম অনেক কিছু করেছিলাম। এখন যারা ডিটুকে অ্যাসোসিয়েট জেলখানাতে বসে বসে যারা ডিটুকে অ্যাসোসিয়েট হয়ে ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছেন 12 সালের পরে, ওনারাই বলছে যে কি করেছেন। কিন্তু আমার ফেসবুকে ওনার যদি আপনি স্ক্রল করে দেখতে পারেন, তা আমাদের ডেস্টিনির জন্য যত পোস্ট যত কিছু করা আছে তখন ওনারা করেননি, কিন্তু আমরা যেভাবে করেছি। ওকে, ধন্যবাদ। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সর্বফার্স্ট যে সংগঠনটা দিয়ে যাত্রা শুরু সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়া পরেই কিন্তু এই গো ডায়মন্ডের ভাগ করা হয়। এই যে ইঞ্জিন শহীদও জি সোশ্যাল জি মিডিয়াতেই কাজ করেছিলেন। সেই ইঞ্জিন শহীদকে দিয়েই তখন কিন্তু দুইটা পার্ট করে। কারণ হচ্ছে যে এই পার্টটা কেন, এটা হচ্ছে যে এই লোকগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি করা, কে কত কালেকশন করে ওনাকে দিতে পারে, এটা হচ্ছে যে প্রতিযোগিতা। রফিকুল আমিনের এটা হচ্ছে যে এটা আবার আরেকটা নিন্দা টেকনিক। এই টেকনিকটা উনি কিন্তু ভালো জানে, এই প্রতিযোগিতাটা উনি সব জায়গার মধ্যে উনি তৈরি করেন। সেই তৈরি করে উনি কি করলেন, 5টা সংগঠন করলেন। সোশ্যাল মিডিয়া গ্রিন একটা সোশ্যাল মিডিয়াটাকে আবার ভেঙে আবার 2টা সংগঠন করলেন। একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গ্রিন, এটা নাজিমউদ্দিন গ্রুপ তথা শরীফুল ইসলাম গাজী গ্রুপ। আরেকটাকে করলেন সোশ্যাল মিডিয়া ব্লু, এটা হচ্ছে যে মোশাররফ গ্রুপ। এই যে ভাগাভাগিটা করলেন, এই ভাগাভাগি করে এই সংগঠনের মধ্যে উনি এতগুলা কাজ করালেন, কেন করালেন? এবং সোশ্যাল মিডিয়া গ্রিনটাকে উনি 2টা পার্ট করে ফেললেন। 2টা পার্ট, আমিনুল ইসলাম দাদাভাই একটা পার্ট এবং কি শরীফুল ইসলাম গাজী একটা পার্ট। আমি আপনাকে এই সংগঠনের কথাটা কেন উঠে নিয়ে আসলাম সেটা শুধুমাত্র একটু শুনেন। যখন ওনাকে দিতে দিতে সবাই নিঃশেষ হয়ে গেল, একটা পর্যায়ে শরীফুল ইসলাম গাজী এই সংগঠনের মাধ্যমে ওনাকে যত দিতে পারে তত উনি ভালো। যখন ওনার দেওয়াটা একটু কমে যায় তখনই তার প্রতি ওনার দৃষ্টিভঙ্গি, উনি দেখা গেছে যে অন্য দৃষ্টিভঙ্গি অবলম্বন করে, উনি কিন্তু দৃষ্টিটাকে সরাই নেয়। যখন শরীফুল ইসলাম গাজী এটা বুঝতে পেরেছিল তখন শরীফুল ইসলাম গাজী বলেছিল, আপনাকে তো আমরা যা দিয়েছি আমাদের সবকিছু লুটে পুটে সবকিছু দিয়ে দিয়েছি, এই মুহূর্তে আপনি আমাদেরকে এই সংগঠন দেবেন, সংগঠনের মাধ্যমে ব্যবসা দিবেন, এই করবেন সেই করবেন, কিছুই তো করলেন না, তাহলে এই মুহূর্তে আমরা আর আপনাকে দিতে পারবো না। এই যে ওনাকে পায়, ওনারা একটা ফ্যামিলি করলেন গ্রিন ফ্যামিলি। এই গ্রিন ফ্যামিলির মধ্যে প্রায় 27টা প্লাস কোম্পানি আছে। ওই জি জি 27টা সঠিক। প্লাস কোম্পানির 70% টাকা রফিকুল আমিনের কাছে কোষের আকার চলে গেছে। বাকি কিছু টাকা তারা সর্বলাস্ট দেখলো যে আমরা তো সব শেষ দিয়ে ফেলেছি, আমাদের আর কিছুই নাই, তাহলে আমরা কি করব? সাধারণ ওই সদস্যদের থেকে, ওই কোম্পানির ডিরেক্টরদের থেকে আরো কিছু কালেকশন করে তারা একটা গ্রিন পরিবার করলো। গ্রিন পরিবার করে তারা এখন বর্তমানে সেই আন্ডারে কাজ করেছে। রফিকুল আমিন যখন জেল থেকে বাইর হয়েছে, হওয়ার পরে দেখলো যে এই গ্রিন পরিবারের মধ্যে দেখা গেছে যে বিশাল একটা দেখা গেছে যে অ্যামাউন্ট তাদের থেকে কালেকশন করতে পারবে। এখন আবার এই শরীফুল ইসলাম গাজীকে আবার তার উনি ডেকে নিয়ে আসলেন, ডেকে নিয়ে এসে ওনাকে আবার ওই আনারসের মধ্যে ওনাকে আবার সংগঠনে ঢুকালেন এবং জি ওনাকে জি পোস্ট দিলেন, ওনাকে আবার স্বপ্ন দেখালেন। এবং ওই ডেস্টিনির সোশ্যাল মিডিয়া গ্রিনের সোশ্যাল মিডিয়া গ্রিন পরিবারের যারা আছে তাদেরকে এখন আবার বিভিন্ন জায়গার মধ্যে এমপি মন্ত্রী চেয়ারম্যান হওয়ার যেই লোভ লালসা দেখাচ্ছেন, স্বপ্ন দেখাইছে। তাদের তাদের থেকে আবার উনি কিন্তু এই নেওয়া স্টার্ট কালেকশন, করেছেন। হ্যাঁ, কালেকশন আবার কমিশন স্টার্ট বাণিজ্য। করেছেন।
যেমন দেখেন এমপি পদ দিবে জেলাতে বা থানাতে বা উপজেলায়, এমপি পদপ্রার্থীকে 10 লাখ টাকা, কেউ 20 লাখ করে দিবে, কারণ এমপি নামটা নিবে তার জন্য। যাই হোক, জি আমরা শেষ পর্যায়ে এসেছি। আপনার কাছে কিছু মানে ডিস্ট্রিবিউটর, ডেস্টিনি 2000 লিমিটেড, আপনারা ডিস্ট্রিবিউটর, আমিও ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটরদের জন্য যে এই যে 173/22 যে বোর্ডটা কাজ করে যাচ্ছে, এখন আমাদের যে কাজের পরিধি তৈরি হয়েছে, আমাদের যে কোম্পানি চালু হওয়ার সুলগ্নে আমাদের ডিস্ট্রিবিউটরদের জন্য, পিএইচডিদের জন্য, এক্সিকিউটিভদের জন্য কি করণীয়, কি কাজ আছে একটু যদি বলতেন, জি আপনার কাছে কি ধন্যবাদ মনে হয়? ধন্যবাদ ধন্যবাদ। আমি আমি সাধারণ ডিস্ট্রিবিউটর ছড়িয়ে থাকা 45 লক্ষ ডিস্ট্রিবিউটরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং কি আমার অন্তঃস্থল থেকে তাদের প্রতি আমার ধন্যবাদ, যে কৃতজ্ঞ। তারা এখনো আমাদের প্রাণে চেয়ে আছে, বসে আছে, দেখতেছে যে আসলে কি হচ্ছে। মহামান্য আদালত তথা 173/22 মহামান্য আদালত যেই বোর্ড গঠন করে দিয়েছে, আমি সেই বোর্ডের চেয়ারম্যান প্রশান্ত বড়ুয়া সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং কি বোর্ড মেম্বারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বোর্ড মেম্বারদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল যে ডেস্টিনি 2000 লিমিটেডকে চালু করে, যত দ্রুত সম্ভব চালু করে, আইনিভাবে চালু করে আমাদের কর্মসংস্থানটাকে আমাদেরকে ফিরিয়ে দিন, এবং যারা বিনিয়োগ করেছে, বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ করেছে, তাদের বিনিয়োগকৃত অর্থ রিটার্ন দেওয়ার ব্যবস্থা করে দিন। এটা লাভ আমি সহ, সবার ভাই আমি প্রতি, এটুকু বলি, লাভ সহ যেন কোম্পানি তো দিতে পারবে, তো লাভ সহ যেন দেয়। অবশ্যই কি? অবশ্যই অবশ্যই লাভ সহকারেই দিতে হবে। কারণ এই যে কাউর 7 বছর 6 বছরের প্যাকেজ, কাউর 12 বছরের প্যাকেজ, কাউর 8 বছরের প্যাকেজ, অনেক প্যাকেজের মেয়াদ শেষ। লাভ সহকারে কেন দিতে পারবে না? অবশ্যই লাভ সহকারে দিতে হবে, পুঙ্খানু হিসাব দিতে হবে। রফিকুল আমিন ওই জেলের মধ্যে বেশে অনেকেই দেখা গেছে যে বিভিন্নভাবে তাদের মানি রিসিট হাতিয়ে নিয়েছে। কিছু কিছু দেখা গেছে দিচ্ছি বলে এরকম করে তাদের মানি রিসিট হাতিয়ে নিয়েছে। এইসব না করে সবার লাভ সহকারে সবার পূর্ণ টাকা সবাইকে প্রদান করার সুব্যবস্থা করে দিন, এবং কি যারা ডিস্ট্রিবিউটর বিন্দু আছেন, এক্সিকিউটিভ বিন্দু, পিএইচডি বিন্দু এবং ডায়মন্ড বিন্দু, আপনারা মহামান্য আদালতের গঠিত 173/22 যে বোর্ড আছে, সেই বোর্ডটাকে আপনারা আপনাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করুন, এবং কি সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, এবং কি এখানে যারা সম্পৃক্ত আছে সবাই যেন এখানের এই সুফলগুলো সবাই যেন ভোগ করতে পারে, আর যেন এই ডেস্টিনি পরিবারের জন্য, এই ডেস্টিনির জন্য কোনো একটা পরিবার যেন আর বিচ্ছিন্ন না হয়, কোনো একজন ব্যক্তি যেন আর হার্ট অ্যাটাক করে না মারা যায়, কোনো একজন ব্যক্তি যেন তার এলাকা ছেড়ে দিয়ে আর রিক্সা চালাইতে না হয়, কোনো একজন ব্যক্তি যেন এক স্থান থেকে অন্য স্থানে না গিয়ে থাকতে হয়, পরিচয় দিতে যেন আর কৃপণতা করতে না হয়। আপনারা দয়া করে সেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন, এবং কি বোর্ডকে সর্বাত্মকভাবে সহযোগিতা করুন, এবং আমাদের সাবেক যেই ডেস্টিনি 2000 লিমিটেডের ম্যানেজমেন্ট ছিল, সেই ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করব, আপনারাও সর্বাত্মকভাবে সহযোগিতা করুন, এবং আপনারা যেখানে আছেন সেখান থেকে সর্বাত্মকভাবে এই বোর্ডটাকে সহযোগিতা করে ডেস্টিনিটাকে পুনর্জাগরণ করার সর্বাত্মক সহযোগিতা করুন। আমি রফিকুল আপনাকে আমিন, ইন্টারফেয়ার করি। আমরা পিএইচডি মিটিং এ আমাদের গোপরান স্যার, মেজবাদুর স্বপন, ওরা তিনজনই যে ডেস্টিনি 2000 লিমিটেড চালু হওয়া এবং দায় দেনা মুক্তর জন্য যে পরিশ্রম করতেছে, অর্থ বিনিয়োগ করা, ফিজিক্যালি বা চারিদিক দিয়েই করছে, কিন্তু আমাদের যে সাবেক এমডি এবং চেয়ারম্যান কোম্পানির বিরোধিতা করতেছে। কোম্পানির বিরোধিতা করতে করতে এখন পর্যন্ত আসলো, কারণ কি আমরা সবাই জানি, যেন ওই স্পেশাল অডিট হলে ওনাদের আমও যাবে, ছালাও যাবে, কানতে কানতে দুই চোখও যাবে, আমরা তো বুঝতে পারছি। সেক্ষেত্রে আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের, আমরা এভাবে বলতে পারি, ডেস্টিনি 2000 লিমিটেডের পিএইচডি, এক্সিকিউটিভ, ডায়মন্ড এবং যারা ডেস্টিনি ডিস্ট্রিবিউটর আছে, তারা ডিন ভেরিফাই করে, সিআইডি ভেরিফাই করে, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটের যে তথ্যগুলো আছে, তথ্য ভান্ডারগুলো আছে, এই তথ্যর আওতায় আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড শুরুর লগ্নে অল্প সময়ের মধ্যে যে দিনক্ষণ
ঠিক হয়ে গেলে কোম্পানি শুরু হবে। শুরু হয়ে যাওয়ার পরে আপনাদের যে করণীয় কাজটা মানে কাজটা এখনই করে শেষ করেন। এখন আমি আপনার কাছে আরেকটু মানে আপনি কি বলবেন যে ডেস্টিনি 2000 লিমিটেডে যে আপনার বদনাম হয়েছে বা যে বদনামটা দিয়েছে আমাদের সাবেক এমডি, আপনি এই বোর্ডের কাছে বা আমাদের যে সাবেক যারা আছে পরিচালক ছিল এবং আমাদের যে বোর্ড চেয়ারম্যান আছে বসন্ত বসন বড়ুয়া, আপনি কি চাচ্ছেন যে আপনি এই যে আপনার কাছে অপবাদ দিছে, অপমান অপদস্থ আপনার বদনাম করছে, এটার জন্য আপনি কি চাচ্ছেন? জি, ধন্যবাদ ধন্যবাদ। আমি পূর্বের অনেকগুলা কথা উল্লেখ করেছি এবং কি অন্যান্য মিডিয়ার মধ্যেও আমি এসেছিলাম। তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যারা আমাকে মিডিয়ার মধ্যে নিয়ে এসেছেন এবং কি আমার কথাগুলো বলার, আমার বাক স্বাধীনতা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আজকে মহামান্য বোর্ড ডেস্টিনি 2000 লিমিটেডের মহামান্য বোর্ডের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং কি বিনীত আবেদন করব, তথা আমাদের সাবেক ম্যানেজমেন্ট যারা আছেন সবার প্রতি আমি বিনীত আবেদন করব যে ডেস্টিনি 2000 লিমিটেডের ছত্রছায়ার বাইরে রফিকুল আমিন দীর্ঘ 12 বছর যে অনিয়মগুলো করেছেন এবং কি অসংখ্য মানুষকে সে হাতিয়ে নিয়েছেন, অসংখ্য টাকা সে কালেকশন করেছেন, হাজার হাজার কোটি টাকা উনি ওইখানে বসে কালেকশন করেছেন, ওইখানে বসে উনি ডেস্টিনি ধ্বংস করার যে পায়তারা করেছেন এবং কি সর্বোপরি আমাদের প্রতিষ্ঠান স্বর্ণতরী এন্টারপ্রাইজকে উনি ধ্বংস করে দিয়েছেন এবং কি সেই স্বর্ণতরী এন্টারপ্রাইজের নামের উপরে উনি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে অপপ্রচার চালিয়েছেন। আমি এর সুস্থ একটা তদন্ত চাই। বোর্ড এবং কি যারা সাবেক ডিরেক্টর ছিলেন, প্যানেল ছিলেন, ওই ডিরেক্টর প্যানেলের মাধ্যমে আমি চাই এগুলার একটা সুস্থ তদন্ত হোক এবং কি তদন্তের মাধ্যমে এর সুস্থ একটা বিচার হোক। রফিকুল আমিনের মতো একজন ব্যক্তি এর এত নিম্ন স্তরে অবস্থানে নামতে পারে, এত নিম্ন স্তরে অবস্থানে আসতে পারে, সেটা আর আপনাদের সুযোগ দেওয়া উচিত নয়। আপনারা দয়া করে এর একটা বিহিত করুন, এর একটা ব্যবস্থা করুন এবং মহামান্য আদালত, মহামান্য কোর্টের প্রতি আমি সম্মানপূর্বকভাবে অনুরোধ করব যে আইনিভাবে একটা কমিটি করুন। আমরা আজকে যে কথাগুলো বলতেছি, রফিকুল আমিন আমাদেরকে যেভাবে আমাদের সাথে প্রতারণা করেছেন, আমাদেরকে নিঃশেষ করেছেন, আপনারা একটা কমিটি গঠন করে কমিটির মাধ্যমে এই বিষয়গুলোকে আপনারা খতিয়ে দেখুন। আপনারা এখানে মহাচুরি এখানে ধরতে পারবেন, দেখতে পারবেন। বর্তমান যে বৈষম্যহীন রাজনীতির মধ্যে আমরা এসেছি, সেই বিষয়টাকে সাধুবাদ জানিয়ে আমি মাননীয় বিচার বিভাগকে বলবো আপনারা একটা সুন্দর কমিটি তৈরি করে রফিকুল আমিনের এই জোটচুরির অবস্থানগুলোকে আপনারা আপনাদের নজরে নিয়ে আসুন এবং কি আইনিভাবে এটার ফয়সালা করুন। এবং সাধারণ ডিস্ট্রিবিউটর যারা আছেন, যারা রফিকুল আমিনের মাধ্যমে এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, দয়া করে আপনারা আর চুপ থাকবেন না, আপনারা কথা বলুন, আপনাদের স্বাধীনতা আপনারা প্রকাশ করুন, আপনাদের বাক স্বাধীনতা আপনারা প্রকাশ করুন। প্রকাশ করে রফিকুল আমিনের এই কেলেঙ্কারিগুলা আপনারা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত রফিকুল আমিন এরকম খেলা খেলেই যাবে, সাধারণ মানুষকে ধ্বংস করে যাবে। এই ধ্বংস আর হতে দেওয়া যায় না। আমি সবার প্রতি এই আহ্বান জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক সময় সবার সাথে আবারও দেখা হবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। একটু আমরা লাইনে থাকি। আমাদের যে কমেন্ট করেছিল যে ভাইগুলা, সে ভাইগুলা কমেন্ট গুলা, ইকবাল ভাই আপনি রফিকুল আমিনের নামে মামলা করেন। ডক্টর ইব্রাহিম ডেন্টাল উনি একটা প্রশ্ন করেছে, কমেন্ট করেছে। মুনির বস এগিয়ে যান ডক্টর বলেছে, ইব্রাহিম ডক্টর বলেছে ভাই আপনার লাইভ গুলো দেখি। বিরামপুর থেকে কয়েকজন পিএইচডি লাইভ গুলো দেখতেছেন এবং বুরহান উদ্দিন ভাই বলেছেন যে ভাই এগিয়ে যান, আপনাদের লাইভ গুলো অনেক সুন্দর হচ্ছে এবং কথাগুলো সুন্দর হচ্ছে। আর আমরা প্রতিদিন লাইভ গুলো করি, এটা ওনারা শুনে উজ্জীবিত হচ্ছে। ডেস্টিনি 2000 লিমিটেডের যে চালু হবে ডিন ভেরিফাই করো এবং সহযোগিতা চালু চাচ্ছে এবং দূরত্ব আমাদের ডেস্টিনি চালু হবে, এটাও আপনার কাছে অঙ্গীকার করতেছি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে।
আম, বোনেরা বনে সুন্দর, যারা লাইভ একটু করেছে যে বোনেরা বনে সুন্দর আর রফিকুল আমিন জেলে সুন্দর। যাই হোক, এই বিষয়ে আপনি শেষ করেন। যেহেতু একজন কথা বলেছে যে বোনেরা বনে সুন্দর এবং রফিকুল আমিন জেলে সুন্দর, এই বিষয়টা নিয়েই আমরা শেষ করব। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন ভাই বলেছেন যে আমাকে যে মামলা করার জন্য, ইনশাল্লাহ আমরা সেই দিকেই আগাচ্ছি এবং কি সেইভাবেই আমাদের যেই আমাদের লয়ার আছে ওইভাবেই উনি পদক্ষেপ নিচ্ছেন। অলরেডি ওনাদের কাছে উকিল নোটিশ প্রেরণ করা হয়েছে। ওনারা উকিল নোটিশের মাধ্যমে ওনারা কোর্ট পাড়ায় আসবেন এবং কি কোর্টের ইনশাল্লাহ জবাব দেবেন। এর মধ্য দিয়ে ইনশাল্লাহ কার্যক্রম এগিয়ে যাবে। এবং আপনাদেরকে বলবো, আপনাদের যার যেই যেই ডকুমেন্ট আছে, যারা যেখান থেকে যেভাবে প্রতারিত হয়েছেন, আপনারাও দয়া করে বসে থাকবেন না। সর্বলাস্ট আপনি যে বিষয়টা বলেছেন যে বোনেরা বনেই সুন্দর, রফিকুল আমিন সুন্দর হচ্ছে যে জেলের মধ্যে। উনি জেলে না, উনি তো সারাটা জীবন কাটিয়েছেন, এই 12টা বছর কাটিয়েছেন শুধু পায়তারা করে হাসপাতালের মধ্যে বসে বসে। উনি কিন্তু জেলের মধ্যেই ওনার কিন্তু আসলে ঠিকানা। কারণ উনি যেই প্রতারণা করেছেন, আজ হোক কাল হোক, এই প্রতারণার সর্বলাশ ঠিকানা কিন্তু ওই জেলের গারদেই ওনাকে পৌঁছতে হবে। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, যেই পর্যায়ে আছেন, সেই পর্যায় থেকে আপনারা আপনাদের বিবেক দিয়ে চিন্তা করে দেখেন যে আসলে আপনাকে আপনার আবেগটাকে নিয়ে রফিকুল আমিন কি খেলা খেলেছে। যদি ওই আবেগটাকে নিয়ে উনি এরকমই খেলা খেলে থাকে, আপনার বিশ্বাসটাকে নিয়ে উনি যদি ওইভাবে খেলে থাকে, তাহলে আমার আপনার কাউর কিন্তু আর চুপ থাকার সময় নেই। সবাই উদ্দেশ্যে বলবো, সবাই আইনি অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা অনেকক্ষণ লাইভ করলাম। আমাদের যে কথোপকথনে কাউ যদি মনে কষ্ট বা দুঃখ পায়ে থাকেন, আমরাকে মাফ করে দিবেন। আমরা আমাদের লাইফের যে কথাগুলো আমাদের উঠে এসেছে, আমাদের মানে কাউরির কাছ থেকে ধার করা না, আমাদের লাইফ থেকে নেওয়া। আমাদের লাইফের কথাগুলো আপনাদের সামনে শেয়ার করতেছি। আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ডেস্টিনি শুরু লগ্ন থেকে যারা সময় ব্যয় করেছে, সোনালী সময়গুলো নষ্ট করেছে, সেই সোনালী সময়গুলো আলাজ হোসেন এবং রফিকুল আমিন ফিরিয়ে দিতে পারবে কিনা, এবং যে অর্থ সম্পদ গুলো আমরা নষ্ট করেছি সে রফিকুল আমিন ফিরিয়ে দিতে পারবে কিনা, এই প্রশ্ন রেখেই আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে ডেস্টিনি 2000 লিমিটেডের স্বপ্ন ধারণ করে লালন করে যারা দীর্ঘদিন ডেস্টিনিকে মানে স্বপ্ন বুকে ধারণ করে রেখেছেন, অচিরেই আপনাদের মনের জায়গা করে নিবে। ডেস্টিনি 2000 লিমিটেড আগের অবস্থানে ফিরে আসবে, অল্প অল্প দিনের মধ্যে ফিরে আসবে এবং আনুষ্ঠানিকভাবে আপনাদের যে যাত্রা শুরু হবে, এই যাত্রার শুভক্ষণ সাক্ষী হওয়ার জন্য আপনাকে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।